আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার তৃতীয়বারের মতো আমার একদিনের চায়না ট্রিপের লাস্ট পার্ট বা শেষ অংশটা নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, আজকে যেহেতু বাংলার নববর্ষ পহেলা বৈশাখ, তো সবাইকে আবার তৃতীয়বারের মতো বাংলা নতুন বর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছা। শিমুল তুলার গাছ, চায়না হংকংয়ে কিন্তু প্রচুর শিমুল গাছ আছে, বরঞ্চ বাংলাদেশে গেলে আর চোখেই পড়ে না এই শিমুল তুলার গাছ, কিন্তু এখানে কিন্তু অনেক দেখা যায়। গত পর্বে বলছিলাম যে সেনজেনে আমার খুব পছন্দের একটা শপিং এরিয়া, সেটার নাম হচ্ছে দংম্যান। আমরা হাঁটতে হাঁটতেই যে সেই দংম্যানে চলে আসলাম। সেনজেন আসলে আমাকে দংম্যানে আসতেই হবে। আমি যখন সেনজেনে থাকতাম তখন কিন্তু অলমোস্ট প্রত্যেক দিনই আমি সন্ধ্যাটা এলাকাতে চলে আসতাম। আর এখানে আসলে কিন্তু সময় কিভাবে যে চলে যাবে বোঝা যায় না। আর দংম্যানটা এত বড়, আর এত ভ্যারাইটি আছে, এত শপিং সেন্টার আছে যে এখানে কিন্তু কেউ যদি পুরোপুরি দংম্যানটাকে এক্সপ্লোর করতে চায় তো তার জন্য কিন্তু 1 মাস সময়টাও কম পড়ে যাবে। আমি এখনো পর্যন্ত পুরো দংম্যানটা দেখে উঠতে পারিনি। আর এই দংম্যানটা বিশেষত্ব হচ্ছে এখানে যেমন অনেক বড় বড় সব ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের শোরুমগুলো আছে, পাশাপাশি আবার খুবই রিজনেবল প্রাইসেরও অজস্র দোকানপাট আছে। যে যেই রেঞ্জের যেই বাজেটের মধ্যে কেনাকাটা করতে চায় সেটা সব সম্ভব এখানে। আর খাবার দাবারের তো আমি তো বলবো হাজারে হাজারে ভ্যারাইটি। যেটা হচ্ছে দংম্যান ফুড সিটি, এটা শুধু একটা এখানে একটু অংশ, এরকম মনে হয় কয়েকশো ফুড সিটি আছে। ওই ফুড সিটিটা থেকে চলে আসলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। নাম স্ট্রিট ফুড হলেও এটা কিন্তু স্ট্রিটে না, এটা একটা সুন্দর বিল্ডিং সরকার থেকে করে দিয়েছে, বেশ 7-8 তলা। এটার মধ্যে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে এই ছোট ছোট দোকানগুলো বসানো। প্রায় দুপুর 3:30টার মতো তখন সময় হয়ে গেছিল। আর আমরা তো সকাল থেকে সেরকমভাবে কোনো সলিড ফুড খাইতে পারি নাই, তার জন্য আমরা আসলে দংম্যানে যেই আগে দুপুরে খাওয়ারের ব্যবস্থাটা করতে চাচ্ছিলাম। তো আমাদের তো একটু খাবারের ক্ষেত্রে একটু সাবধান হতেই হয়। হ্যাঁ, তবে চায়নাতে কিন্তু আমাদের জন্য খাবারের অনেক চয়েস আছে। প্রথমে আসলে সবাই একটু টাসকি খাবেই, কারণ এদের তো সব খাবার খেতে পারবো না আমরা, কারণ এটা কিন্তু পর্কটা খুবই ইউজ করে খাবারে। আর যদি নুডলসও করে, নুডলসের যে স্যুপটা থাকে সেটার মধ্যেও কিন্তু তারা পর্ক দিয়ে সিদ্ধ করে সেই স্যুপটা বানায়। সো অনেক কেয়ারফুল হতে হয় আর কি খাবারের ব্যাপারে। কিন্তু আমরা আসলে অনেকদিন ধরে আর এগুলোর মধ্যে ঘুরে ঘুরে নিজেদের জন্য কিছু খাবার আইটেম সিলেক্ট করে ফেলেছি। কিন্তু সেটা কিন্তু অনেক, তার মানে যে 2-1টা আইটেম না, কিন্তু অনেক আইটেম আছে আমাদের খাওয়ার মতো। ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম যে কোনটা কোনটা খাবার খাবো। এই যে এটা একটা হটপট বলে, এই দোকানটা কিন্তু এই যে পুরা ওপেন, আর ওই যে টেবিলটা মুভ করে, এর মধ্যে ছোট ছোট পটে, যে পটগুলোর মধ্যে বিভিন্ন রকমের খাবার, মানে কয়েকশো টাইপের খাবার কাঁচা। এটার এই যে ছোট ছোট চুলা যে আমি দেখালাম টেবিলে, এই যেগুলো কিন্তু চুলা। $49 দিলে সে যত ইচ্ছা খেতে পারে। চুলা থাকবে, চুলাতে ওরা একটা পট দিয়ে দিবে, পানি দিয়ে দিবে, ফ্রেশ পানি আর কি। চুলা জ্বালিয়ে পানির মধ্যে যার যে আইটেমটা পছন্দ সিদ্ধ করে খাবে। আর এই হটপটের কিন্তু আসল মজা হচ্ছে মশলাগুলো। ওটা শুধু ফ্রেশ পানির মধ্যে কাঁচা মাছ থাকে, মাংস থাকে, বিভিন্ন সবজি থাকে, তোফু থাকে, মাশরুম, বিভিন্ন আর কি 100-র উপরে আইটেম থাকে, ওগুলা শুধু সিদ্ধ করতে হয়। কিন্তু মজাটা আসে হচ্ছে ওই মশলাটাই। হ্যাঁ, আমিও ভাবতেছিলাম এটা খাবো কি খাবো না, বুঝতে পারতেছিলাম না। পরে ডিসিশনটা চেঞ্জ করলাম। আসলে খুবই সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে কোন খাবারটা খাই। এত বেশি ভ্যারাইটি, মানে একটা পেটে কত খাওয়া যায়। পরে অনেক কষ্ট করে ডিসিশন নিলাম যে আমরা সি ফুড ট্রাই করি।
আর চায়নাতে আসলে কিন্তু একটা সেফ যদি খাবার বলতে হয় এই সি ফুডটা, খালি শিওর হতে হবে ওরা যে পানিটা দেয় সেটা যেন ফ্রেশ থাকে। তো আমরা একটা সি ফুড অর্ডার করলাম, বেশ বড় একটা বলে তারা সার্ভ করলো। 40 ডলার নিল, 40 RMB। বেশ 5-6টা দেখলাম বড় বড় লবস্টার দিল, তাতে সবজি, মাশরুম, ঝিনুক ছিল, বেশ অনেকগুলো ঝিনুক ছিল, আর ছিল হচ্ছে অক্টোপাস। কারণ এই অক্টোপাস তো আপনারা জানেন যে বাংলাদেশে এখন পাওয়া যায়, এটা হালাল, খাওয়া যায়। আর আমি অবশ্য এগুলো খাই না, আমার ওই চিংড়ি মাছটা ঠিক আছে, কিন্তু অক্টোপাস, ঝিনুক এটা আমি খাই না। তো আমি আবার অন্য আইটেম অর্ডার করেছিলাম আমার জন্য। আমি আমার ডিশটা চুজ করতেছিলাম। এখানে সামনে কিন্তু এগুলা সব রিপ্লেকা, হ্যাঁ, প্রত্যেকটা বলে ওরা কী দিয়ে কোন বলটা রান্না করবে সেটা হচ্ছে একটা ডেমো দেওয়া থাকে, যাতে কাস্টমাররা এসে দেখে বুঝে অর্ডার করতে পারে। এটা কিন্তু রান্না করে রাখে না কোনো খাবার, ওখানে যেয়ে ওদেরকে অর্ডার করতে হয়, আপনার টেস্টটা বলতে হয়, আপনি ঝাল কম খাবেন না বেশি খাবেন, হোয়াট এভার, ওরা সেই মোতাবেক কিন্তু অর্ডারটা নিয়ে একেবারে আপনাকে বসায় রান্না করে তারপর আপনাকে সার্ভ করবে। এই চাইনিজটা কিন্তু বাসি কিচ্ছু খায় না, যত দামি হোক খাবার, বাসি হলে এরা আর খাবে না। এরা, আমি নিজে দেখছি, এরা হয়তো বাসাতে এরা লাঞ্চ বা ডিনারে হয়তো এক জায়গায় হয়েছে, তারা কি করে টেবিলের উপরে এরকম ইন্ডাকশান রাখে, আর আগে থেকে ধুয়ে রাখা যা যা ওরা খাবে, মাছ, মাংস, সবজি, সব কিছু ওই চুলার চারিদিকে আগে থেকেই তারা গুছায় ফেলে। তারপর সবাই মিলে ওই টেবিলেরটাকে গোল করে ঘিরে বসে। জাস্ট ওরা চুলার মধ্যে একটা পট দিবে, পানি সিদ্ধ হবে, ওই পানির মধ্যে ওরা কি করবে, যে যেটা খাবে সেই সবজিটা দিল বা মাছটা বা মাংসটা দিল, দিয়ে এরা করে কি ওই সিদ্ধ করে উঠাবে। তবে এরা কিন্তু আবার পুরা ওই যে আমরা যেমন একদম পুরা সিদ্ধ খাই এটা খাবে না, যেন মুখে দিলে একটু কচকচ হয় না একটা, এরকম খাবে। ওটাকে নিয়ে তাদের প্রত্যেকের সামনে একটা ছোট ছোট বাটি থাকে, বাটির মধ্যে থাকে বিভিন্ন রকমের সস। সসটাই কিন্তু আসলে এদের খাবারটাকে এত মজা করে, ওই সসের মধ্যে খাবারটা চুবাই চুবাই ওরা আর কি খায়। একদম গরম গরম রান্না করে চুলা থেকে ধোঁয়া উঠতেছে এরকম খাবারই এরা খায়। আর এটা কিন্তু আসলে ও শরীরের জন্য কিন্তু খুব ভালো, ফ্রেশ খানাটা। আমি চাই না সেটা শিখলাম, এদের এই খাবারই যে একদম যে নগদে রান্না করে খায়, এ ব্যাপারটা কিন্তু এখন আমার মধ্যে অনেকটা চলে আসছে। বাসি খাবারটা আমারও পছন্দ না, আর আমিও কিন্তু এখন অতিরিক্ত সিদ্ধ খাবার পছন্দ করি না। প্রথম থেকে স্ট্রিট ফুড বলতেই আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল এই রোলটা। এটা অতিরিক্ত সেফ, এই জন্য এটাই আমি খেতাম এক সময়। আর তখন তো অত খাবার চিনতাম না। এটা আটা দিয়ে তার মধ্যে ডিম দেয়, কিছু সবজি দেয়, আর এদের সস তো আছেই, ভ্যারিয়াস সস, বাদাম দেয়, দিয়ে খুবই মজা, বেশ কুড়মুড়া একটা রোল হয়। এটা আমি সবসময় খেতে পছন্দ করি। ডুরিয়ান পেস্ট, কলার পেস্ট, যে যেটা পছন্দ করে সেটার পুর দিয়ে বানানো একটা পারাঠা, এটাও খেতে বেশ মজা। আর লোকটা যেভাবে রুটিটাকে মাথার উপর দিয়ে উড়াচ্ছিল, তাতে মনে হচ্ছিল সে অনেক দক্ষ একজন কারিগর। প্রচুর ক্ষুধার্ত ছিলাম, যখন খাবার অর্ডার করতেছিলাম তখন মনে হচ্ছিল কত কিছু খাবো,
আশেপাশে দোকানদাররা সবাই ডাকতেছিল আমাদেরটা টেস্ট করো, ও বলছিল আমাদেরটা টেস্ট করো। তখন আমি ওদেরকে বলতেছিলাম যে দাঁড়াও, এক এক করে এটা একটু খেয়ে নিই, দেন তোমাদেরটা খাবো, নেক্সট তোমাদের। কিন্তু হয় না যে অনেক ক্ষুধা পেটে থাকলে বা খাওয়ারের সময়টা চলে গেলে ক্ষুধাটা নষ্ট হয়ে যায়, খেতে বসে ঠিক তাই হইল। যা অর্ডার করেছিলাম তাতেই পুরো ফুল হয়ে গেছিলাম। বেশ সময় নিয়ে আস্তে আস্তে খাবারটা শেষ করলাম। তবে খাবারটা কিন্তু দুর্দান্ত মজা ছিল। চায়নায় কেউ আসলে এই খাবারগুলো খেতে কিন্তু ভুল করবে না, একদম সেফ, কোনো টেনশন নেই। হ্যাঁ, খাওয়ার পর্ব শেষ, এখন শপিং শুরু। দোংমান এই বিল্ডিংগুলো কিন্তু সবাই একটা শপিং কমপ্লেক্স। এটা কিন্তু আমি একটা কর্নারে আছি। এটা কিন্তু বিশাল একটা এলাকা, আর এখানে কিন্তু প্রায় শতখানেক এরকম শপিং কমপ্লেক্স আছে। এত বড় এলাকা তো আর হাঁটা যাবে না, তাই যখন আমার যেটা প্রয়োজন হয় আমি ঠিক নির্দিষ্ট পোর্শনে চলে যাই এবং খুব যতটা সম্ভব আর কি অল্প সময়ের মধ্যে কেনাকাটা করে ফেলি। এই এলাকাটা হচ্ছে লেডিস মার্কেট। এরকম অনেকগুলো লেডিস মার্কেট আছে, এটাও একটা লেডিস মার্কেট। যারা একটু অল্প বাজেটে কেনাকাটা করতে চান তাদের জন্য কিন্তু এই পোর্শনটা। জিনিসপত্রের প্রাইস কম হলেও কিন্তু কোয়ালিটি খুব ভালো। আর প্রাইস কম বলতে সেই বড় বড় ব্র্যান্ডের যে শোরুমগুলো আছে তার তুলনায় আমি বলতেছি। আমি কিন্তু প্রচুর কেনাকাটা করি এখান থেকে, আমার ঘর সংসারের, ইভেন আমার ডেইলি ওয়্যারের অনেক কিছু আমি এখান থেকে কিনি। আর কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো। এগুলো হচ্ছে কাঁথা। যেহেতু শীত চলে গেল তাই ভাবলাম যে একটু কাঁথা কিনি, তাই কাঁথা নেড়ে চেড়ে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর কালারের কাঁথা, তারপরে কুশন, এগুলো দেখছিলাম আর কি। এরকম টুকটাক অনেক কেনাকাটা মাথায় নিয়ে আসছি যে এইসব জিনিসগুলো দোংম্যানেই বেস্ট আর কি। কারণ এগুলো যদি আমি অন্যান্য শপিং কমপ্লেক্সগুলো কিনতে চাই তাহলে এটার থেকে অনেক গুণ বেশি দাম নিয়ে নেবে, কিন্তু আমার এখানে কিনলে আমার বেশ কিছুটা সাশ্রয় হয় আর কি। যার জন্য আমি সব সময় আমার ঘর সংসারের জিনিসপত্র বা আমার ডেইলি ওয়্যারের জিনিসপত্র আমি কিন্তু এই দোংম্যানে চলে আসি। আরও কিছু হিজাব নেওয়া হয়ে গেল, একটু ডিফারেন্ট কালেকশন দেখলাম। আসলে এই মার্কেটগুলোতে আসলে হয় কি, যেগুলো লিস্টে থাকে কি কি কিনবো তার বাইরেও কিন্তু অনেক কিছু কেনা হয়ে যায়। কারণ এত কিছু জিনিসপত্র থাকে, দেখতে গেলে না তখন মনে হয় যে আচ্ছা এটা নেই আমার এই কাজের জন্য, সেটা নেই আমার ও কাজের জন্য। এই জন্য আসলে একটা লিস্ট তো আমি সবসময় করে নিয়ে যাই, কিন্তু সবসময় দেখা যায় লিস্টের চেয়ে অনেক বেশি কেনা হয়ে যায়। রেগুলার ইউজ করার জন্য এই দোকান থেকে কোমরের বেল্ট কেনা হলো। মহিলাটা অনেক আন্তরিক ছিল, আর এই দোকানই তো এসে আমাকে তার দোকানে জোর করে নিয়ে গেল। তার দোকানে আসলে মেয়েদের বিভিন্ন ইয়াররিং, গলার মালা, হাতের ব্রেসলেট, তারপরে ঘড়ি, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আমার আসলে মেটাল স্কিনে সহ্য হয় না, আমার স্কিনে র্যাশ উঠে যায়, তাই আমি ওনার কাছ থেকে কিছু নিতে পারলাম না। কিন্তু মহিলা অনেক আন্তরিক ছিল, আমি বুঝাই বললাম যে দেখো আমার স্কিনে র্যাশ হয়। যাই হোক, ওখানে কিছু কেনাকাটা করে আবার বের হয়ে আসলাম পরবর্তী কেনাকাটার জন্য। এই বিশাল এলাকার পুরোটা জুড়েই হচ্ছে দোংম্যানের শপিং এরিয়া। এই যে সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব এক একটা শপিং সেন্টার। এই শপিং সেন্টারগুলোয় কি পাওয়া যায় না, সারা দুনিয়ায় মানুষের যা যা লাগে সব কিছু আছে। কিন্তু এত বড় এলাকা তো পুরোটা ঘোরা তো সম্ভব না। যার যেটা প্রয়োজন যদি একটু বুঝে শুনে ওই নির্দিষ্ট পোর্শনটা যাওয়া হয় তাহলে মোটামুটি সহজ হয়। $9 সব। এই দোকানে বেশিরভাগ জিনিসের দাম $9.9। এর উপরেও আছে দাম, কিন্তু বেশিরভাগ জিনিস হচ্ছে এই রেঞ্জে। এখানে অনেক কিছু জিনিস তো পাওয়া যায়, এত প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এই দামে বলার মতো না। আমি তো এই দোকানে আসলে ঝুড়ি ভরে ভরে জিনিস কিনি। ওই শুনতে মনে হয় $9.9, ওই এটা নেই ওটা নেই করতে করতে কিন্তু অনেক টাকার কেনাকাটা হয়ে যায়, কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো।
ব্যাগে এই ধরনের কিউট কিউট শোপিস ঝুলাইতে আমি খুবই পছন্দ করি। এগুলোর দাম কিন্তু 19.9 টাকা, মানে $20 আর কি। পছন্দ করতেছিলাম কোনটা নেই। আমি সবসময় দোকানে এসে এই ধরনের জিনিসপত্রগুলো কিনে থাকি। অনেক সময় আমাদের কোমরে বা পিঠে হাতে ব্যথা করে না, হয়তো কেউ সাথে নাই যে আমাকে একটু মাসাজ করে দিবে, তখন কিন্তু এই জিনিসগুলো দিয়ে যদি এই যে কমলা রঙের বা সবুজ রঙের আমার হাতে যেটা দেখছেন, এটা দিয়ে যদি একটু ডলা দেওয়া যায় না, তাহলে কিন্তু বেশ আরাম লাগে। অনেককে আমি দেখছি চাইনিজদেরকে যে হ্যামারটা রাখে হাতে, ওই হয়তো মাসেলস আস্তে আস্তে একটু টোকা দেয়, মানে একটু ব্যথাটা কিন্তু সত্যি আরাম হয়। আর এটা হচ্ছে মাথা মাসাজ করার জন্য। এই জিনিসগুলা এটা $10 টাকা, মানে $9.9। আমি কিন্তু টাকা বলছি, এগুলো হচ্ছে RMB, মানে চাইনিজ ডলার আর কি। আমি যে শেষমেশ এই কিউট শোপিসটা আজকে কিনলাম আমার এই ব্যাগটার জন্য। এই পকেট মিররগুলো কিন্তু আমাদের মহিলাদের জন্য অনেক উপকারী। যখন আমরা বাসার বাইরে থাকি আর তখন যদি একটু টাচ আপ করার প্রয়োজন হয়, তখন কিন্তু এই মিররগুলোর বিকল্প নেই। এই মিররগুলো $9.9, মানে চাইনিজ RMB, চাইনিজ ডলারে। আমি তো সব সময় একটা আমার সাথে, কি বাসায় কি বাইরে, সব সময় আমার ব্যাগে এরকম একটা থাকে। এই $9 সবটার না এই একটা মজা, সব জিনিসগুলো এত প্রয়োজনীয়, ছোট ছোট কিন্তু প্রয়োজনীয়। আমার খুবই ভালো লাগে। ওই যে বললাম, শুনতে $9 মনে হয়, কিন্তু যখন কিনতে যাই, এটা ঝুড়ি ভরে এটা কিনি সেটা কিনি, অনেক টাকার কিন্তু কেনাকাটা হয়ে যায়। স্মৃতির খাতায় জমিয়ে রাখার জন্য শপিংয়ের ফাঁকে ফাঁকে নিজেদেরও কিছু ছবি, ভিডিও ক্লিপ রাখছি উঠে, যা কিনা পরে আমাদের অনেক আনন্দ দিবে। এই দিনগুলো মনে করে অনেক ভালো লাগবে। এই দোকানটা অনেক সুন্দর, অনেক কালারফুল। মানুষকে, কাস্টমারকে কিভাবে আকৃষ্ট করতে হবে এরা জানে। এটা কিন্তু একটা কাপড়ের শোরুম, কিন্তু এন্ট্রান্সটা দেখে মনে হচ্ছে না জানি কোনো ম্যাজিক ওয়ার্ল্ড। ভালো লাগে, এদের থিমগুলোও সুন্দর। এটা একটা ডুরিয়ানের দোকান, অনেক ডুরিয়ান দেখলাম। তবে চায়নাতে ডুরিয়ানের প্রচুর দাম, হংকংয়েও প্রচুর দাম। আর ব্যক্তিগতভাবে ডুরিয়ান আমার খুব অপছন্দের একটা ফ্রুট, মানে ঘ্রাণটা অনেক কড়া। একদম ভালো টাইলস উঠায়, আবার নতুন করে টাইলস লাগাচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম করে ওরা একটু আটকা দিয়ে সংস্কার করে। এটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। আমি এই ব্র্যান্ডের প্রচুর কাপড় চোপড় পরি, অনেক কমফোর্টেবল, আর ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো। এখন যেহেতু সামার কালেকশন চলে আসছে, তাই গেছিলাম সামার কালেকশনগুলো দেখতে। হ্যাঁ, পেলামও, অনেক সুন্দর সুন্দর কালেকশন পেলাম। তবে এটার দাম একটু হাই, কিন্তু তারপরেও অনেক কমফোর্টেবল। এখানে কেনাকাটা শেষ করে চলে গেলাম এই বিল্ডিংয়ের বেসমেন্টে। উদ্দেশ্য হচ্ছে ওখানে একটু ক্যাফেতে বসার, একটু রেস্ট করার, একটু চা পানি খাওয়ার, আর সাথে সাথে আসরের নামাজটাও আদায় করার। নিচের ক্যাফেতে বেশ কিছুক্ষণ বসে রেস্ট করে আবার উপরে উঠে আসলাম।
এসে আবার হাঁটা শুরু করলাম। এই মার্কেটটাও কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি। এর আগে যেমন একটা লেডিস মার্কেট দেখলাম ওই পোর্শনে, ঠিক সেরকম এই পোর্শনের দিকে এই যে এটাও একটা বাজেট ফ্রেন্ডলি মার্কেট। এখানে ছেলে মেয়ে সবার পোশাক পাওয়া যায় এবং তুলনামূলক বেশ সস্তা। তাই ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কোনো কিছু নেওয়া যায় কি না। এই যে মাদুর দেখলাম, ছেলেদের দোকান, মেয়েদের দোকান, বাচ্চাদের দোকান, বয়স্কদের দোকান, এই যে লাগেজের দোকান, এগুলো কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি। এই যে এখানে দিয়েছে একটা কিনলে 69 আর দুইটা কিনলে 120। সব কিছুর দাম কিন্তু তুলনামূলক অনেক সস্তা। চলে আসলাম চশমার মার্কেটে। এখানে হাই বাজেটের, লো বাজেটের সব রকমের সানগ্লাস, রিডিং গ্লাস সব পাওয়া যায়। ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর কিছু রিডিং গ্লাসের ফ্রেম দেখলাম, সানগ্লাস দেখছিলাম কোনটা পছন্দ হয়। এখানে মার্কেটগুলোতে যে সেলসে ছেলে মেয়েগুলো থাকে তারা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি হয় এবং এরা জানে কিভাবে কাস্টমারকে পটাইতে হবে। আর এদের তো মুখে একটা কথা থাকবে মাস্ট, তুমি অনেক সুন্দরী, মানে কালা ভূত হলেও বলবে তুমি অনেক সুন্দরী। চায়নাতে মার্কেটে গেলে কিন্তু নিজেকে সবসময় একটা বিশ্বসুন্দরী ভাব চলে আসে নিজের মধ্যে। তারা আমার সাথে অনেক হাসি খুশি ভাবে, মানে আগ্রহ নিয়ে ছবি তুলছিল, ডেকে ডেকে আসলে তারা ছবি তুলছিল, ভিডিও নিচ্ছিল। আমি এই মেয়েগুলোর ভিডিও করতে পারিনি, তারা নিজেরাই রেডি হয়েছে, আমি ছবি তুলে দিইনি। তো তাও আমি আবার ডেকে তাদেরকে নিয়ে আসলাম, ছবি টবি তুললাম। এই দোকান থেকে আসলে আমার চশমা কেনা হলো। আমার যেহেতু রিডিং গ্লাস পড়তে হয়, তো পাওয়ারটা যেহেতু অনেক দিন চেক আপ করা হয় নাই, এখানে একটু চেক আপও করলাম, প্লাস একটা চশমাও নেওয়া হলো। এখানে দোকানগুলোতে চশমা নিতে গেলে পাওয়ারটা সাধারণত এভাবে ওরা চেক করে নেয়, তারপর ওরা গ্লাস ওইভাবেই আর কি তৈরি করে দেয়। এই তো দেখে শুনে সবার সাথে আলোচনা করে একটা পছন্দ মতো চশমার ফ্রেম নিয়ে নিলাম, একটা সানগ্লাসও নেওয়া হলো। দামটার এখানে নাইবা বললাম। তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এই চশমার মার্কেটটা থেকে বের হয়ে গেলাম। এই মার্কেটটা কিন্তু শুধু এই ফ্লোরটাই না, মানে এটা 5-7 তলা পর্যন্ত পুরাটাই হচ্ছে চশমার মার্কেট। এরকম মার্কেট আরও আছে। এই মার্কেটের আগে আমি কখনো যাইনি, এবারে গেছিলাম, অন্য মার্কেটে গেছিলাম। ওই মার্কেটটার দাম আরও বেশি, এটা তবুও একটু সহনীয়। এবার চলে আসলাম ব্লেজারের দোকানে। এটা একদম প্যাকেজ একটা দোকান। এখানে ব্লেজার সাথে কোন জুতাটার সঙ্গে যাবে, প্যান্ট, টাই, মানে একটা প্যাকেজ। ভালোই লাগলো ব্যাপারটা।
হ্যাঁ, এবারের মতো আমার সেনজেনের শপিং শেষ। এবার সময় হলো রাতে কি খাবো সেটার প্ল্যান করার। হাঁটছিলাম আর ভাবতেছিলাম রাতে কি খাওয়া যায়। দুপুরে তো স্ট্রিট ফুড খেলাম, সো রাতে আর ওটা রিপিট করতে চাচ্ছিলাম না। তাই ভাবতেছিলাম কি খাওয়া যায়। ভাবতে ভাবতে সামনে একটা KFC ছিল, ওখানে একটু বসলাম। উদ্দেশ্য হচ্ছে মাগরিবটা পড়বো আর এশা পর্যন্ত ওখানেই বসে থাকবো। এশা পড়ে দেন বাইরে কোথাও যেয়ে অন্য কোনো কিছু খাবার খাবো। আলহামদুলিল্লাহ KFC-তে বেশ কিছুটা সময় বসলাম, মাগরিব পড়লাম, তারপরে এশার জন্য অপেক্ষা করে এশাটাও পড়লাম, দেশে একটু বোনের সাথে কথা বললাম। তারপর এবার আমরা এই দোংম্যান থেকে বের হওয়ার জন্য রওনা দিলাম। যে দোংম্যানে আর খাচ্ছি না, বাইরে আর কি আমাদের আরেকটা ফেভারিট দোকান আছে, অনেক বছর ধরে আমরা ওখানে খাই। কত রকমের যে গেমিং ব্যাপার স্যাপার আছে, এটা কিন্তু একটা জুয়া, এই যে পয়সা দিয়ে কিন্তু খেলতেছে এরা, আর কি কিছুই মনে করে না জুয়া খেলাটা, এটা ওয়ান কাইন্ড অফ জুয়া। কেউ দেখি মেশিন দিয়ে গাড়ি চালাচ্ছে, কেউ নাচতেছে, কেউ খেলতেছে। অবশ্যই হ্যাঁ ভালো, অন্যভাবে খারাপভাবে সময় নষ্ট না করে এগুলা নিয়ে ব্যস্ত থাকাও তো একটা গুড এন্টারটেনমেন্ট আমি মনে করি আর কি। আর ওরা তো জুয়াটাকে তো খারাপ কিছু মনে করে না, ওরা এটাকে মনে করে যে ফান। এখানে আসলে অবসর কাটানোর জন্য এন্টারটেনমেন্টের অভাব নাই, ভালোই লাগে এটা। অবশ্য একদিকে ভালো, ছোট বাচ্চা হোক, কিশোর কিশোরীরা হোক, মাঝবয়সীরা হোক, বয়স্করা হোক, সবাই বিভিন্নভাবে ভালো ভালো মানে সুস্থ এন্টারটেনমেন্ট করতে পারে এখানে। এটা কিন্তু আমার একদিক দিয়ে খুব ভালো লাগে। সেই দুপুর 3টার সময় দোংম্যানে আসছিলাম, আর এখন যখন বের হয়ে যাচ্ছি তখন বাজে রাত 9:30। দিনে কিন্তু চারিদিকে একরকম, আর রাতে যখন লাইটগুলো জ্বলে তখন কিন্তু আরেকটা রূপ নেয়। সেনজেনে আসলে শপিং করে খাওয়া দাওয়া করে এক দোংম্যানেই কিন্তু সারাদিন কাটায় দেওয়া যায়। আর দোংম্যানে একবার ঢুকলে সকাল থেকে রাত যে কিভাবে পার হয়ে যাবে এখানে টাইমটা ঠিক ধরা যায় না। যাই হোক, আমরা মোটামুটি দোংম্যানে অনেকগুলো সময় কাটালাম, কেনাকাটাও করলাম, দুপুরে খাওয়াও খেলাম। কিন্তু রাতেরটা ভাবলাম যে না, আমাদের আরেকটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, ওখানে খাবো। তার জন্য আমরা দোংম্যান থেকে বের হয়ে এখন আমরা ওই আমাদের সেই রেস্টুরেন্টের দিকে হাঁটা শুরু করলাম। আর দোংম্যান থেকে হংকং ইমিগ্রেশন মাত্র 10 থেকে 12 মিনিটের হাঁটা পথ। আর এই সামনেই আমাদের সেই রেস্টুরেন্টটা পড়বে, সো আমরা ওই রেস্টুরেন্টে খেয়ে আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাব। ওই যে পিছনে মোটরসাইকেলে মেয়ে দুটা, ওরা ওই চশমার দোকানে ছিল, ওরা ওদের দোকান বন্ধ করে বাসার দিকে যাচ্ছে, আমাদেরকে দেখে থামছে, আবার তারা খুব আমাদের সাথে গল্প গুজব করতেছে, জিজ্ঞেস করতেছে আমরা এদিকে কোথায় যাচ্ছি। তা আমরা বললাম যে আমরা আসলে হংকং ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ভালোই লাগলো মেয়েগুলোকে। আসলে চাইনিজরা কিন্তু অনেক আন্তরিক হয় এবং অনেক হেল্পফুল হয়। আমি প্রথমে ভাবতাম যে এরা হয়তো মিশুক না, কিন্তু আসলে কথাটা ঠিক না, প্রচণ্ড হেল্পফুল তারা। এই যে চলে আসলাম চায়ের দোকানে, আর চায়না তো চায়ের রাজা, এটা সবাই জানি। কত প্রকারের যে চা হয়, আর চা নাকি যত পুরাতন হয় তত দামি হয়। আর এখানেও হচ্ছে সেই প্যাকেজ, এখানে এই জিনিসটা ভালোই লাগে। চা কেনার সাথে সাথে যে বিভিন্ন কাপ, ট্র্যাডিশনাল, তারপরে আপগ্রেডেড বিভিন্ন রকম সার্ভিং বোল, এরা কিন্তু এক দোকানেই, মানে এই চা রিলেটেড যা কিছু লাগে এই দোকানটা সেটা পাওয়া যাবে। এই পুরা দোকানটাতে শুধুই চা। আর এরা যে আমাদের মতো যে দুধ চিনি দিয়ে ঘন করে চা এটা খায় না, কিন্তু এদের চা এক একটা চা কিন্তু এক এক কালারের হয় এবং এদের টেস্টটাও ডিফারেন্ট হয়, এবং এগুলো অনেক স্বাস্থ্যের জন্য উপকারী হয়। যে উপরে যা দেখা যাচ্ছে না যে বাঁশের মতো,
বক্স, ওগুলো সমস্ত ভরে ভরে চা, যা কিছু দেখা যাচ্ছে এখানে সবটার মধ্যেই হচ্ছে চায় ভর্তি। যেহেতু তখন রাত 9:30 বেশি বাজে, অলমোস্ট পুরো মার্কেটটাই বন্ধ, দু একটা দোকান হয়তো খোলা আছে, এগুলাও বন্ধ হওয়ার পথে। আরেকটা মজার জিনিস শেয়ার করি, এই যে মার্কেটের যে ওপেন প্লেসটা, এখন যেহেতু সব দোকানপাট বন্ধ, এই যে দুইটা ব্যবসায়ী এরা সুন্দর ব্যাডমিন্টন খেলতেছে, হয়তো এই দোকানটা তাদের। এটা একটা সুন্দর ব্যাপার, এরা কিন্তু চাইনিজরা খুব স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু এক্সারসাইজ, বিভিন্ন টাইপ এক্সারসাইজ করে। এই যে কাজ শেষ, এখন তারা দোকান বন্ধ করে বাড়ি যাবে, মার্কেটের মধ্যে এসে ফাঁকা জায়গাটা তারা কি সুন্দর করে ব্যাডমিন্টন খেলতেছে। ভালো না জিনিসটা? আমরা যখন সেনজেনে থাকতাম তখন কিন্তু প্রায় রাতেই আমরা খাবারের জন্য দোকানটায় হানা দিতাম, সেটা রাত 2টা হোক, 2:30 হোক, 3টা হোক, এই দোকানগুলো কিন্তু সারা রাতই খোলা থাকে। আর এদের আইটেমগুলোও অনেক পছন্দ করি আমি, পুরানো মাছ, পুরানো সবজি, তারপরে ফ্রাইড নুডলস, বেশ কয়েক প্রকারের এরা নুডলস ফ্রাই করে, আমার খুব পছন্দ, একদম ডিফারেন্ট একটা টেস্টের। মাংসটা আমরা খাই না, কিন্তু আমরা সবজি, মাছ, নুডলস, তোফু, মাশরুম এগুলো এখানে খুব খাই। এই রেস্টুরেন্টগুলোয় কিন্তু পর্ক করে না, তবে মুরগি রাখে, কিন্তু আমরা মুরগিটা খাই না, কারণ মুরগিটা তো এরা হালালভাবে জবাই করে না, যার জন্য আমরা মুরগির মাংসটা নেই না। কিন্তু যদি কোনো মুসলিম দোকানে এই খাবারটা খাই তখন আমরা মুরগি নেই, কিন্তু এই চাইনিজ দোকানে মুরগিটা নেই না। কিন্তু আর যা আছে সবজি, মাছ, এগুলো আমরা এই দোকানে আসলে খুব এনজয় করি। আমার হাতেই দুটো কিন্তু সবজি, হালকা তাপে একটু সেঁকে দেয় আর উপরে একটু মশলা ছিটায় দেয়, তাতে এই সবজির যে টেস্ট এটা শতগুণ বেড়ে যায়। এরপর টেস্ট করতেছিলাম ফ্রাইড নুডলস। আসলে টেস্টের বিষয় বলার কিছুই নাই, আমি শুরুতে যেই মজাটা পাইতাম টেস্টের ক্ষেত্রে এখনও সেই একই মজা। আমি বাসায় এত মজা করে রান্না করতে পারি না। আর এই যে মাছ একটু পোড়ায় দিচ্ছে আর মশলা টশলা দিচ্ছে, একদম স্বাদ চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু ঢাকার দিয়া বাড়িতে এরকম পোড়ানো মাছ খাইছিলাম, কিন্তু আল্লাহ মাফ করুক, এত পচা করে ওরা পোড়াইছিল মানে একদম পুরো কয়লা করে দিছিল, আর টেস্ট ছিল তিতা। তারপর থেকে কান ধরছি কখনো আর দেয়া বাড়িতে যে পোড়ানো মাছ খাবো না। এই তো আমাদের রাতের খাবার শেষ হতে হতে প্রায় রাত 11টা, 11:30টার মতো বেজে গেল। তারপর আমরা আস্তে ধীরে সবার কাছ থেকে বিদায় নিয়ে হংকং ইমিগ্রেশনের দিকে হাঁটা শুরু করলাম। যেতে যেতে রাতের এই সোসাইটিটা একটু ভিডিও ফুটেজ নিলাম, দেখাচ্ছি সেটাই। ওই যে দূরে অন্য কোনো শহরের উদ্দেশ্যে ট্রেন রওনা দিল। চায়নার জনগণকে কিন্তু আর টাকা খরচ করে বাইসাইকেল কিনতে হয় না, সরকার থেকে কিন্তু বাইসাইকেল দিয়ে থাকে। এই যে এগুলো সব সরকারি বাইসাইকেল,
এরা বিভিন্ন ফুটপাতে এভাবে লাইন ধরে বাইসাইকেলগুলো দিয়ে রাখে। আর এই যে এখানে কিউআর কোড স্ক্যান করে বিল পেমেন্ট করে যে কেউ এই সাইকেলগুলো চালাতে পারে। এটা একটা খুব ভালো ব্যবস্থা। আর ওই যে দূরে স্পিড রেল দেখা যাচ্ছে। আমরা গত মাসে যে হারবিনে গেলাম যে স্পিড রেলে করে, সেরকম একটা স্পিড রেল, জানি না কোন শহর থেকে আসলো। এই লোকটা গাড়িতে করে খই মুড়ি বা এই জাতীয় জিনিসপত্র বেচতেছে। আমাদের দেশের মতো কিন্তু চিকন মুড়ি না, গোল গোল মোটা মোটা মুড়ি। আমাকে বলতেছিল খাও খাও। আমি একটু খেয়ে দেখলাম, খেতে কিন্তু ভালোই। তারপরে 20 টাকার মতো, মানে 20 RMB কিনে নিলাম। একটু ঘরে থাকলে ভালোই লাগবে, একটু চানাচুর চানাচুর দিয়ে মুড়ি মাখায় খাওয়া যাবে আর কি। এটা একটা মুসলিম রেস্টুরেন্ট। আমরা একটু আগে ডিনারে যে খাবারগুলো খেয়ে আসলাম, সেই আইটেমগুলাই এই রেস্টুরেন্টটা বিক্রি করে। এটা আমাদের সময় ছিল না, এটা নতুন হয়েছে। তবে ওই রেস্টুরেন্টটা আমাদের অনেক পুরাতন, ওরা আমাদের অনেক পরিচিত, তাই ওখানে খেয়ে কিন্তু আমরা অনেক হ্যাপি। যদিও ওটা চাইনিজ দোকান ছিল, তাতে অবশ্য কোনো সমস্যা নাই, কারণ আমরা তো মাংসগুলো খাইনি। মাংস বলতে তো শুধু মুরগিই থাকে, তো আমরা মুরগিটা তো সবসময় অ্যাভয়েড করি। এই যে এটা আমার পুরাতন বসতি সেনজেনে। প্রথম যখন আসছিলাম, জাস্ট এই বিল্ডিংয়ের উপরেই আমার ফ্ল্যাট ছিল 17 তলায়। পরে অবশ্য আমি আরেকবার বাসা চেঞ্জ করছিলাম, আর একটু সামনে চলে গেছিলাম, কিন্তু প্রথম একটা বছর আমি এই বিল্ডিংয়েই ছিলাম। আর এখান থেকে তো একদম হংকং দেখা যায়, আর হংকং বর্ডার তো হেঁটে গেলে মাত্র 2-3 মিনিট। ওই যে বিল্ডিংটা আমার মাঝের যে লাইট জ্বলতেছে, ওটারই 17 তলায় আমি ছিলাম। এই যে রেনমিন সাউথ স্টেশনের A2 এক্সিট। এটা রেনমিন সাউথ মেট্রো রেলের আরেকটা এক্সিট। মোট আমার ওই পুরাতন বিল্ডিংয়ের দুই ধারে দুইটা 4টা এক্সিট। আমার হাতের ডান দিকে এটা হচ্ছে সেনজেনের রেলওয়ে স্টেশন, আর বাঁ হাতে ওই যে নীল আলো জ্বলতেছে বিল্ডিংটা, ওটা একটা মার্কেট, আর ওটার নিচে হচ্ছে আন্তনগর বাস স্টেশন। ওই যে ঈদের চাঁদ, ঈদ যেহেতু 10-12 দিন হয়ে গেল, ওই যে সরাসরি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হংকং ইমিগ্রেশন। যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো। ইমিগ্রেশন ক্রস করার সাথে সাথেই চায়নার যেদিকে মুভ করতে ইচ্ছা সে ব্যবস্থা কিন্তু আছে। সারাটা দিন সেনজেনে ঘুরে ফিরে মার্কেটিং করে খাওয়া দাওয়া করে প্রচণ্ড ক্লান্ত। এখন আস্তে ধীরে আমরা হংকং ইমিগ্রেশন দিকে আগে যাচ্ছি। হয়তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12টা-1টা বাজতে পারে আর কি। আচ্ছা যাক, দেখা যাক আর কি কটা বাজে। ইমিগ্রেশন ক্রস করেই কিন্তু আমি প্রথমে এই মার্কেটটাতেই আজকে আমার শপিং শুরু করছিলাম। আমি আমার চায়না ট্রিপের প্রথম যে ভিডিওটা, সেটাতে এই মার্কেটটা দেখাইছি।
তখন প্রায় সময়টা ছিল রাত 12টা, আর সেই জন্য কিন্তু ইমিগ্রেশনে মানুষের ভিড়টাও কম ছিল। নর্মাল টাইমে কিন্তু সবসময়ের জন্য প্রচুর মানুষ থাকে ইমিগ্রেশনে। এই তো আলহামদুলিল্লাহ আমরা হংকংয়ে ঢুকে পড়লাম। এখন আমরা আস্তে ধীরে আমাদের মেট্রো স্টেশনের দিকে আগে যাচ্ছি। রাত বাজে 12টা, আর সেই জন্য ট্রেন কিন্তু অলমোস্ট ফাঁকা। লো উ স্টেশন, এটা হচ্ছে হংকং ইমিগ্রেশন স্টেশন। আর এতক্ষণ যে চায়নার সেনজেনের বর্ডারে ছিলাম সেটা হচ্ছে লো হু স্টেশন। কোয়াইট সিমিলার, তাই না? সেই সকাল 10টায় বাসা থেকে বের হয়ে সারাদিন সেনজেনে বেড়ায়, শপিং করে, খাওয়া দাওয়া করে আমি কিন্তু প্রচণ্ড ক্লান্ত। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে আমি কিন্তু সত্যিকার অর্থেই ক্লান্ত। আমি যখনই সেনজেনে একদিনের ট্রিপে আসি তখন কিন্তু দিন শেষে এমনই ক্লান্তি লাগে। মাকাওতেও যখন একদিনের জন্য যাই তখনও এমনই ক্লান্ত লাগে। তবে মাকাওয়ের বিষয়টা ডিফারেন্ট। মাকাওতে শুধু বেড়াতে আর খেতে যাই, কিন্তু সেনজেনে তো তা না। সেনজেনে বেড়ানো খাওয়া তো থাকেই, তারপরে নিজের জন্য, সংসারের জন্য অনেক কিছু শপিং করতে হয়। সব মিলিয়ে সেনজেনে আমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়ি। এই ছিল আমার একদিনের চায়না ট্রিপের ভিডিওর শেষ অংশ। আজ তাহলে এ পর্যন্তই। আবার যদি কখনো কোথাও বেড়াতে যাই এবং সেই জায়গাটা যদি আমার ভালো লাগে বা আমি ভিডিও করি, তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ততদিন সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোখানে। আল্লাহ হাফেজ।